আজকে আমরা দেখব যে আমাদের এই পিপিআর রোগের টিকাটা কিভাবে পুশ করতে হয়। আর একটা বিষয় হচ্ছে, আমি একটু বলে রাখি যে আমাদের খামারি ভাই বোনেরা যদি খামার সফল করতে চান, তাহলে আপনাদের বেশিরভাগই টিকা থেকে শুরু করে নর্মাল কিছু চিকিৎসাপাতি আছে যেটা আপনাদের টুকটাক জেনে ফেলতে হবে। বারবার যদি বড় ডাক্তার হাসপাতালে যান, ঘুরতে থাকেন, ডাকতে থাকেন, এই ডাক্তার আসা যাওয়ার মধ্যেই অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার একটা বিপদ ঘটতে পারে, ছাগল বা পশু পাখি মারা যেতে পারে, সেক্ষেত্রে আপনারই ক্ষতি। তো আমরা যে খামারটিতে এসেছি এখানে আমরা দেখাবো যে আমাদের এই ছাগলকে আমরা সাধারণত কোন বয়সে কিভাবে এই টিকাগুলো প্রয়োগ করি এবং টিকা যাতে আমাদের নিরাপদ থাকে, কুল চেইন মেইনটেইন থাকে। কারণ হচ্ছে ম্যাক্সিমাম আমরা ছাগল বা গরু গাভীকে যে টিকাগুলো দিয়ে থাকি এটা হয় ভোরে নয় বিকালে, অর্থাৎ সূর্যের আলোটাকে আমাদের একটু অ্যাভয়েড করতে হয়। এবং ফ্রিজ বা কুল বক্সের মধ্যে যখন এই ভ্যাকসিনগুলো থাকে তখন কিন্তু বের করে যে গোলানোর যে প্রসিডিউর আছে, মিক্স আপের যে প্রসিডিউর আছে, সেটা অত্যন্ত সতর্কতার সাথে গুলিয়ে নিতে হয়। এবং একবার যখন আমরা গুলাবো তখন কিন্তু শুরু করে যত দ্রুত সম্ভব, অর্থাৎ 15 থেকে 20 মিনিটের মধ্যে পর্যায়ক্রমে দিয়ে ফেলতে হবে। আমরা জানি যে এই আমাদের বাংলাদেশে পিপিআর রোগটা 1993 সালে মেহেরপুরে প্রথম কিন্তু দেখা যায় এবং বিশ্বে 1942 সালে আফ্রিকাতে কিন্তু এই পিপিআর রোগটা, এই প্রাণঘাতী যে রোগটা, এটা দেখা যায়। তো বর্তমান বাংলাদেশ সরকার অর্গানাইজেশন অফ অ্যানিমাল হেলথ ওআইইর তথ্য অনুযায়ী 2030 সালের মধ্যে বাংলাদেশকে এই পিপিআর রোগ মুক্ত করার ঘোষণা দিয়েছে। তারই অংশ হিসেবে আমরা এখানে এসেছি এবং আমাদের অনেক খামারি ভাইয়েরা আছে যারা অনেক সময় পিপিআর রোগে আক্রান্ত হলে তখন তাদের টনক নড়ে। হয়রাজ আমরা যদি এই রোগের টিকাটা আমাদের নভেম্বর থেকে এপ্রিলের মাঝখানে যে কোনো একটা সময় আমাদের ছাগল ভেড়াকে দিয়ে রাখি, তাহলে দেখা যাবে যে আমাদের এই ছাগল ভেড়া নিরোগ থাকবে। এবং সাধারণত আমরা যারা অভিজ্ঞ প্র্যাকটিশনার আছে, ডিভিএম প্র্যাকটিশনার আছে, আমরা দেখেছি যে আক্রান্ত হয়ে গেলে খুব উন্নত চিকিৎসা দিয়েও কিন্তু অনেক ক্ষেত্রে এই রোগের সাথে পেরে ওঠা যায় না এবং একের পর এক খামারের বিপর্যয় নেমে আসে। তো এই পর্যায়ে আমরা দেখব যে খামারে এসেছে আমরা ভ্যাকসিন কিভাবে আমরা গোলাবো এবং কিভাবে পুশ করব, কিভাবে কুল চেইন মেইনটেইন করব যাতে ভ্যাকসিনটা অধিকতর কার্যকারী হয়। আমার হাতে দুইটা সিরিঞ্জ দেখছেন, একটা প্লাস্টিকের সিরিঞ্জ উইথ নিডিল, আরও দেখছেন এই যে আমাদের মেটালিক সিরিঞ্জ এবং ছোট্ট নিডিল আছে। সাধারণত আমরা গরু গাভীর বেলায় আমরা এই মেটালিক সিরিঞ্জটা ব্যবহার করি, আর ছাগল যেহেতু ছোট, খুব পোষা আমাদের প্রাণী, অতি আদরের, আমরা এই ছোট নিডিলই আমরা কিন্তু ব্যবহার করব, তাতে সে ব্যথা কম পাবে। এবং এক্ষেত্রে আমরা সাধারণত ভ্যাকসিনটাকে নির্ধারিত উপজেলার হাসপাতাল থেকে এনে যখন আনি তখন অবশ্যই আমাদের কুল চেইন, বরফ, কুল বক্স এগুলো মেনটেন করতে হবে। এবং যে বিষয়টা আমরা দেখি অনেক সময় যে খামারিরা তাদের মন যেভাবে চায় সেভাবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতে দুপুর বেলায় অথবা সূর্যের আলো দেখিয়ে ভ্যাকসিন পুশ করতেছে, অথবা ডাক্তারও তাদের ব্যস্ততায় যখন সময় পায় তখন এসে করতেছে। এবং এ সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যাকসিনটা ফেল মারে, অর্থাৎ ভ্যাকসিন যেভাবে 1 বছর ব্যাপী তার প্রতিরোধ করার কথা সেটা করছে না। আপনাদের আরো অবগতির জন্য জানাই যে সারা বিশ্বেই প্রায় 1.5 থেকে 2 মিলিয়ন, শুধু না 1.5 থেকে 2 বিলিয়ন ইউএসডি, মার্কিন ডলারের ক্ষতি আমাদের এই ইন্ডিয়া বা ইস্ট এশিয়া, এই দেশগুলোতে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব হয় এবং এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং যারা পারিবারিকভাবে অথবা ছোট্ট খামার করে চাচ্ছেন যে না স্বাবলম্বী হবেন, আপনার স্বপ্নের সাথে আমরা প্রাণী সম্পদ পরিবার একাত্ম হয়ে কাজ করি, কিন্তু দেখা যায় এই মরণঘাতী রোগ এসে দেখা যাচ্ছে যে আপনার চিকিৎসার সুযোগ পাচ্ছেন, অনেক টাকা যাচ্ছে, তারপরেও কিন্তু
তাকে টিকানো যায় না। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। রোগমুক্ত যদি খামার গড়তে চাই তাহলে রোগের আগে আমাদের টিকা দিতে হবে, এবং অবশ্যই একটা অথেন্টিক সোর্স অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তরের উপজেলা লেভেলের হাসপাতাল থেকে অথবা বেসরকারিভাবেও আপনার যারা পরিপূর্ণভাবে বিজ্ঞানসম্মত উপায়ে কুল চেইন মেনটেন করে তাদের থেকে আপনারা অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ ভ্যাকসিনেটর বা ডাক্তারের দ্বারা এই ভ্যাকসিনটা দিবেন। অথবা খামারিরা যারা নিজেরা শিখতে চান তারাও কিন্তু চাইলে সেই অভিজ্ঞ দক্ষ ডাক্তারের থেকেও হাতে কলমে শিখে আপনার খামারকে কিন্তু 100% এই রোগ নিরোগ রাখতে হবে, নতুবা আপনার খামার কিন্তু লাভের মুখ দেখবে না। তো আমরা এখন একটু বিষয় দেখি যে আমরা কিভাবে ভ্যাকসিনটা আসলে মিক্স আপ করব বা গোলাবো। তো আমরা দেখছি যে এই ভ্যাকসিনের সাথে আমাদের সরকারি ভ্যাকসিন এবং অথবা প্রাইভেট ভ্যাকসিন যেটাই আমরা বলি না কেন, এটার সাথে একটা ডাইলুয়েন্ট অর্থাৎ আমরা যেটা জানি পিবিএস, ফসফেট বাফার সলিউশন, পিবিএস থাকে। এই পিবিএস বা পানি এটার সাথে আমার এই ট্যাবলেটটাকে গোলাইতে হবে। তো প্রথমত আমরা যেটা করতে পারি যে আমরা এই পিবিএস অথবা যে পানি যেটা আমরা বাংলা নামে জানি সেখান থেকে 2 থেকে 3 ml পানি আমরা নিব। এবং মজার বিষয় হলো যে এটা কিন্তু কুল বক্সে আছে, এটা ঠান্ডা আছে, এটাকে আমরা এইভাবে ধরে সবসময় ব্যবহার করব। এটা ঠান্ডা পানি দিয়ে ভিজানো সুতির ন্যাকড়া এখান থেকে নিলাম। এখান থেকে নিয়ে আমরা এই ট্যাবলেটটাকে জাস্ট আমরা কর্কের দিকে ধরবো। এটা কখনোই কিন্তু আমরা ট্যাবলেটের দিকে হাত লাগাবো না, কারণ আমার যে শরীরের তাপ ওই ট্যাবলেটের মধ্যে যদি ঢুকে তবে সেক্ষেত্রেও ভ্যাকসিন কিন্তু ফেল হতে পারে। তো আমরা আস্তে আস্তে করে এই পানিটা এর ভিতরে প্রবেশ করালাম এবং স্লোলি বাম ডান করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এই ভিতরের যে ট্যাবলেটটা আছে অর্থাৎ মূল ভ্যাকসিন এইটা গলে গেল, এবং আস্তে আস্তে করে আমরা এটা টেনে নিলাম। টেনে আমাদের যে মূল যে পানি সেইখানে আমরা জানি যে এই ভ্যাকসিন দিয়ে প্রায় 100 ছাগল বা ভেড়াকে কিন্তু আমরা কিন্তু ভ্যাকসিন দিতে পারবো। এই মূল পানির সাথে কিন্তু আমরা মিলিয়ে ফেললাম এবং বাম ডাইন করে একটু হালকা করে শেকিং করলাম। শেকিং করে আবার নতুন করে আমি 2 বা 3 সিসি নিলাম, নিয়ে আমার যে ট্যাবলেটের যে ভায়ালটা অর্থাৎ মূল ভ্যাকসিনের যে ভায়ালটা সেখানে প্রবেশ করলাম। প্রবেশ করিয়ে সেখান থেকে কিন্তু আর একবার বাম ডাইন করে অর্থাৎ ওর ভিতরে যদি কোনো আমার অণুজীব থাকে সেটা যেন চলে আসে সেইটা শতভাগ নিশ্চিত করার জন্য আমরা কিন্তু 2 বার করে আমরা কিন্তু এটাকে খালি করে নিচ্ছি। অর্থাৎ আমার মূল যে পিবিএস এর বোতল বা পানির বোতল সেখানে কিন্তু আমি এটাকে মিলিয়ে শেক করে এরপরে ভ্যাকসিন করার উপযোগী করছি। তো এবেলায় আমরা যেটা দেখি যে আমরা ভ্যাকসিনটা পুশ করব। তো পুশ করার ক্ষেত্রে অনেকেই আমাদের অনেক যারা সরকারি বেসরকারি কর্মীরা আছেন বা প্রাইভেটের যারা কাজ করেন, অনেক সময় এই যে আমরা লাল কাপড় ভেজানো ওনারা সরাসরি এইভাবে হাত দিয়ে ধরেন, যেটা ঠিক না। তাতে হয় কি যে ভ্যাকসিনের তাপমাত্রা যদি কম বেশি হয় ভ্যাকসিনটা কম কাজ করে। তো এক্ষেত্রে অবশ্যই আমরা ভ্যাকসিন প্রয়োগের সময় প্রত্যেকটা ছাগি বা ভেড়াকে বা ছাগলকে 1 সিসি করে নিব এবং খেয়াল করতে হবে আমার এর ভিতরে যেন কোনোভাবেই হাওয়া না থাকে, এবং এই জিনিসটাকে যতদূর সম্ভব ওই কুল বক্সের মধ্যে রেখে অন বাই অন আমাকে কিন্তু দিতে হবে, অর্থাৎ বাইরের পরিবেশের সাথে যেন ইয়া না হয়। তো আমরা শুরু করছি ভ্যাকসিন দেওয়া। একটু আমাকে সহযোগিতা করবেন। সেটা হচ্ছে আমরা ভ্যাকসিন সাধারণত গলার চামড়ায় নিচে দিয়ে থাকি। তো এক্ষেত্রে আমরা ছাগলটাকে হ্যান্ডেল করার জন্য যে খামার মালিক বা যারা কেয়ারিং করেন তারা ছাগলটাকে ধরেন এবং একজন ডাক্তার তাকে কিন্তু এইভাবে গলার চামড়াটা একটু টেনে ধরতে হবে। গলার চামড়াটা টেনে ধরতে হবে, টেনে ধরে তারপরে এই ভ্যাকসিনটা পুশ করতে হবে। এবং আমরা যেটা দেখেছি যে আমরা মানুষের যে সিরিঞ্জ সেটা দিয়েই পুশ করছি। এখানে কিন্তু আমরা
যে মেটালিক যে নিডিল সেটা দেই না, কারণ সে ব্যথা পাবে। এভাবে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ছাগল বা ছাগিকে বা খাসিকে যদি দিয়ে রাখি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের 1 বছরের মধ্যে, বিশেষত পিপিআর রোগ হলে যেটা হয় আমরা জানি যে এই নাক দিয়ে পানি পড়ে, কাশতে থাকে, পাতলা পায়খানা করে, শরীর সম্পূর্ণ ফুলে যায় অর্থাৎ জ্বরের কারণে, এবং তার যে ডাইজেস্টিভ সিস্টেম, বিশেষত তার যে হজম প্রক্রিয়া, এটা চরমভাবে ব্যাহত হয়। সে তখন কি করে, আস্তে আস্তে মৃত্যুর কোলে ঝুঁকে যায়। প্রচুর পরিমাণে শরীরে ডিহাইড্রেশন দেখা যায় পাতলা পায়খানার কারণে। এবং সে সমস্ত বেলায় আমরা প্র্যাকটিক্যালি যারা আছি, আমরা দেখেছি যে আমরা যারা অভিজ্ঞ, যে খুব ভালো চিকিৎসা দিয়েও কিন্তু টেকানো যায় না। বাট আমি এই যে ভ্যাকসিনটা দিলাম, আশা করা যায় যদি আল্লাহ চাহে তো 1 বছরের মধ্যে এ রোগটা হবে না। আবার কোনো কোনো ক্ষেত্রে একবার দিলে যদি এই ভ্যাকসিনটা নির্দিষ্ট মাত্রায় ডোজে যদি আমরা দিয়ে থাকি, কোল্ড চেইন মেনটেন করে, কোনো কোনো ক্ষেত্রে সারা জীবনের জন্য একটা একটা মা ছাগল কিন্তু এই রোগ প্রতিরোধক্ষম পিপিআর রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে থাকে। তো সেই জন্য আমাদেরকে রোগের চিকিৎসা নয়, আমাদেরকে ভ্যাকসিনের প্রতি গুরুত্ব দিতে হবে। ভ্যাকসিন যদি আমরা এই ছাগলের এই একমাত্র বিশেষ মরণঘাতী রোগ অর্থাৎ পিপিআর এর যদি ভ্যাকসিনটা ঠিকঠাক দিয়ে রাখি, তাহলে কিন্তু আমি বলতে পারি যে আমার ছাগলের টুকটাক সমস্যা ছাড়া বড় রকমের কোনো সমস্যা আসবে না এবং আমার ছাগল মরবে না। আশা করা যায় যে আমার ফার্ম আমি পারিবারিক পর্যায়ে পালি আর খামার পর্যায়ে অধিক মুনাফার জন্যই পালি না কেন, আমরা কিন্তু লাভবান হব। আরেকটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে, যে এই ছাগলকে কিন্তু আমরা গরিবের গাভী বলি। এই ছাগলকে আমরা গরিবের গাভী বলি, অর্থাৎ আমরা যদি এই ছাগলকে আমরা একটা নিঃসঙ্গ, অর্থাৎ একটা একটা গরিব পরিবারের কিন্তু চলার একটা শক্তি, সহায়ক একটা টুলস, অর্থাৎ 6 মাসে কমসে কম 2টা বাচ্চা, 3টা কখনো 4টা হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে দরিদ্রতা ঘোচানোর জন্য এটা আমাদের খামারিদের, আমাদের খামার পর্যায়ের যে সমস্ত ব্যক্তিবর্গ এটার সাথে জড়িত, তাদের কিন্তু দারিদ্রতা ঘোচানোর জন্য এটা অন্যরকম একটা সহায়ক শক্তি। এবং এত তাড়াতাড়ি, বিশেষত আমরা যেটা দেখছি যে আমাদের দেশীয় যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, এটা যমুনাপাড়ি অথবা ওই তোতাপুরি অন্যান্য ছাগলের থেকে কিন্তু বৎসরে অন্তত 2বার বাচ্চা দেয়, প্রতিবারে কমসে কম 2টা বাচ্চা দিচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে একটা ছাগল থেকে একাধিক ছাগল বা একটা ছাগলের পাল হতে বেশি সময় লাগে না। কাজেই আমাদের খামারি ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে আমরা ছাগলের চিকিৎসা না, ছাগলকে আমরা নিয়মিত কৃমির ওষুধ খাওয়াবো, নিয়মিত ভ্যাকসিন দেব, এবং দেখা যাচ্ছে যে তাদেরকে কাঁচা ঘাসের পাশাপাশি কিছু দানাদারের ব্যবস্থার সুযোগ করে দিতে হবে। তাছাড়া ফার্মের যদি বায়োসিকিউরিটি, অর্থাৎ রোগ জীবাণু বাইরের থেকে না আসে, আবার এখান থেকে রোগ জীবাণু বাইরে না যায়, এই রকমের একটা সুন্দর কমফোর্টেবল মাসা সিস্টেম পরিবেশ যদি আমরা করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ছাগল আশা করা যায় কোনো রোগ শোক থাকবে না। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।